বিএনপির সঙ্গে তাদের একসময়ের মিত্র এবং জোটের সঙ্গী ছিলেন জামায়াতে ইসলামী। তাদের সঙ্গে এর মধ্যে এক ধরনের বিভক্তি আমরা লক্ষ্য করছি এবং পরস্পর পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে। একই রকম অবস্থা সম্পর্ক একটি সংগঠনের সাথে আরেকটি সংগঠনের এনসিপির ক্ষেত্রেও আমরা দেখছি। এই বিএনপির সঙ্গে অন্য দলগুলোর এই বিরোধের মূলত কারণ কি? সামনে নির্বাচন বলেই নাকি এর ভেতরে আর কি আছে? সেই আলোচনার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে। এসব নিয়েই প্রথম আলোর আজকের আয়োজন বার্তা কক্ষের সঙ্গে আছি আমি শামসুজ্জোহা। যাচ্ছি বার্তা কক্ষের আজকের অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের কাছে। আপনাকে স্বাগত। প্রথমেই যেটি জানতে চাইবো সেটি হচ্ছে আমরা লক্ষ্য করছি যে বিএনপির সঙ্গে ঠিক এই গত ২৪ আগস্টের আগে অন্যান্য সবগুলো দলের যে সম্পর্ক ছিল তা একেবারে অতি সম্প্রতি এসে ঠিক পাল্টে গেল। এর কারণটা কি? বিশেষ করে আমরা জামায়াত ইসলামের কথা প্রশ্ন করছি প্রথমে, কারণ আমরা দেখছি যে জামায়াত ইসলামের ক্ষেত্রে তারাও যেমন বক্তব্য দিচ্ছে, বিএনপির মোয়াজ্জেম হোসেন আলালও বলেছেন যে আওয়ামী লীগের মতো করে জামায়াতেরও নিষিদ্ধের দাবি তিনি তুলেছেন। এই প্রসঙ্গগুলো মানে ঠিক কি কারণে? আপনাকে ধন্যবাদ। প্রথম আলোর পক্ষ থেকে আজকে আমাকে আহ্বান করার জন্য আমি শুভেচ্ছা জানাচ্ছি। এই প্রথম আসলাম। দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। আমার খুব পরিষ্কার বক্তব্য, এই বক্তব্যটি আমি অনেক আগে বলেছি যে আওয়ামী লীগ যদি ১,৫০০ থেকে ১,৫০০ মানুষকে হত্যা করার দায়ে ২০ থেকে ২৫,০০০ মানুষকে আহত করার দায়ে নিষিদ্ধ হতে পারে, জামাত কেন ৩০ লক্ষ মানুষকে হত্যার দায়ে এবং ২ লক্ষ মা বোনের ইজ্জত সংগ্রাম পাকিস্তানদের তুলে দিয়েছিল, মহান স্বাধীনতার বিরোধিতা করার কারণে তারা কেন রাজনীতি করতে পারবে? তাও তো নিষিদ্ধ করা উচিত। হ্যাঁ, এখন আপনি প্রশ্ন করবেন আমাকে, যারা আপনাদের সাথে দীর্ঘদিন ছিল। হ্যাঁ, ছিল। কোনো লোকালয়ে যে কোনো হিংস্র জন্তু প্রবেশ করে, বাঘ বলেন, সিংহ বলেন, আরো ভয়ানক কিছু, তাহলে ওই গ্রামের লোকদের ভিতরে পারস্পরিক শত্রুতা থাকলেও, বন্ধুত্ব না থাকলেও, পারস্পরিক শত্রুতা কঠিন আকারে থাকলেও, কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান দেখে না, সবাই মিলে সেই জন্তুকে বধ করার জন্য বা তাকে এলাকা থেকে, লোকালয় থেকে তাড়িয়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়। ঠিক তেমনি একটা পর্যায়ে ধরেন যে এরশাদ যখন ক্ষমতা এসেছিল তখন আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিলাম। ১৫ দল ছিল, ভাগ এবার ৫ দল ৮ দল হলো, আর ৭ দল ছিল। জামাত কিন্তু ৭ দলের সাথেই কর্মসূচি পালন করতো না কোনোভাবে তাদের সাথে। কিন্তু 86-এ আবার জামাত চলে গেল আওয়ামী লীগের সাথে নির্বাচনের ওই প্রক্রিয়ায়। তখনও তারা ওই যে মিছিলটাকে করতো, আহতটা তো তারা হয় নাই। বিকেলবেলা তখন হরতাল শেষের দিকে সবাই সবকে ডেকে ডেকে একটা বড় মিছিল করতো, এটা হলো তার কাজ ছিল। এরপরে চিন্তা করেন, এই যে দীর্ঘ 15.5 বছর আমরা আন্দোলন করলাম ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। এর আগে 91 সাল থেকে 96 সাল বিএনপি ক্ষমতায় ছিল। জামাত কিন্তু 86 সালে চলে গেল আওয়ামী লীগের সাথে নির্বাচন করতে, পাশাপাশি 91 সালে কোথাও কোথাও যেখানে জামাতের প্রার্থী বেশি জনপ্রিয়তা ছিল, বিএনপি কম ছিল, সেখানে তারা সমর্থন দিয়েছিল, যেখানে 18টা আসন পেয়েছিল। এবং কোথাও কোথাও বিএনপি শক্তিশালী ছিল, জামাতও সেখানে সমর্থন দিয়েছিল। পরবর্তী সময় ম্যাডাম খালেদা জিয়া কিন্তু জামাতকে না নিয়েও সরকার গঠন করতে পারছেন। তারপরেও আগের সেই এটা ভুলেই গেছে, 86-এ ছেড়ে যাওয়াটা ভুলে গিয়ে তাদেরকে 2টা সংরক্ষিত আসন দিয়ে সরকার গঠন করলো। সেই জামাত 94 সালে গিয়ে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিল এবং সরকার পতন আন্দোলনের সাথে জড়িত হয়ে গেল তত্ত্বাবধায়ক সরকার দাবি আদায়ের ক্ষেত্রে। এবং 1994 সালে 30শে ডিসেম্বর সম্ভবত সদল বলে আওয়ামী লীগের সাথে তারা পদত্যাগ করলো। এরপরে আবার 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসবে, একাই আসতে পারতো। এই যে জায়গাগুলোতে মানে যেখানে যখনই নির্বাচন সামনে এসছে আর আন্দোলন সামনে এসছে, জামাত কোনো না কোনো ভাবে জায়গা করে নিয়েছে এবং বেশি সময় আপনাদের সাথে সরকারও গঠন করেছে। সবার কাছে সেটা আমি বলতে চাচ্ছি। তারপর ধরেন বিএনপি তাদেরকে মন্ত্রণা দিল এবং ওই নির্বাচন সিট ভাগাভাগি করলো, ভাগাভাগি 18টা আসন দিল। তো সেই যে সময়টা, তখন আপনারা এভাবে ভাবেননি যে আমরা ভাবি নাই? কেন ভাবি নাই? যে ওই যে বললাম যে কোনো হিংস্র জন্তু যখন লোকালয়ে প্রবেশ করে সবাই মিলে তাকে প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ হয়, ঠিক তেমনি ভাবে আমরাও 96 থেকে যখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আবার মানে ক্ষমতা যখন আসলো, তখন জামাত
94 সালে বিরুদ্ধে গেল, বিএনপির বিরুদ্ধে সরকার পতন আন্দোলন করলো। জি তারপরে মনে করলো যে আওয়ামী লীগকে প্রতিহত করতে হলে বা আওয়ামী লীগকে হারাতে হলে সেখানে আমাদের একটা ঐক্য দরকার। হুম এই যে হিংস্র জন্তুকে তাড়ানোর জন্য সবাইকে দরকার সম্মিলিত প্রচেষ্টা, তেমনি হবে আবার বিএনপির মানে সাথে তৎকালীন সরকারের কথা বিএনপির বলছেন। সাথে করে তারা 91 সালে, যদি 96 সালে আওয়ামী লীগের সাথে করে আন্দোলন করার পরে নির্বাচন হলো, হুম সেই নির্বাচনে কিন্তু বিএনপি 116 আসন পেয়েছিল। হুম। শত বাধা বিপত্তির সাথে জামাতকে মাত্র 3টি আসন পেয়েছিল, মাত্র 3টি। তাহলে যে 3টি পায় তাহলে তাদেরকে নেওয়া আপনারা বারবার বলি জায়গা দেন কেন? হ্যাঁ, এই তো এই দিলাম দিয়ে তারপরে আবার চিন্তা করলাম যে আওয়ামী লীগ যেহেতু বিভিন্ন জায়গায় অত্যাচার নির্যাতন করছে, ফেনী, নারায়ণগঞ্জ, বিভিন্ন জায়গায়, তখন আমার মনে হলো যে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে আবার সবাইকে দরকার। তখন 4 দলীয় জোট গঠন হলো, সেই জোটে জামাত আসলো। আসার পরে যে নির্বাচনটা হলো 2001 সালে, সেই নির্বাচন জামাতকে ছাড়াই বিএনপি কিন্তু সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠ পেতে পারত, কারণ বিএনপি 100 পেয়েছে, একা পেয়েছিল 185, আর জামাত 18টা। এরপরে মন্ত্রিসভায় তারা গেল, যেই মহানির্বাচন হয়ে গেল, আমাদের নেতা জনাব তারেক রহমানকে গ্রেপ্তার করলো অন্যায়ভাবে, তখন জামাত বললো আমাদের কি, আমরা তো অন্যায় করি নাই, আমারও 2টা মন্ত্রণালয় ছিল, আমাদের তো গ্রেপ্তার করলো না, আমরা তো দুর্নীতি করি নাই, তারেক রহমান দুর্নীতি করেছে, হাওয়া করেছে, তারেক রহমান তো গ্রেপ্তার করবে। হাবিব ভাই, তাহলে আমার এখন প্রশ্ন হচ্ছে বিএনপি হয়ে আপনার কাছে, যে আপনি যেটা বলছেন যে একটা সময় 2001-এর কথা বলছেন যে বিএনপি একাই যেতে পারতো, কিন্তু তারা জামাতকে সঙ্গে নিয়েছে, এই সময় 18টা নিয়েছে, ওই সময় 3টা পেয়েছে, এরকম ধরনের খুব বেশি যে সিট তা না। কিন্তু বিএনপির সঙ্গে আপনাদের সরকার গঠনের ক্ষেত্রে নির্বাচনী ঐক্য, অনেক সময় আপনারা বলেছেন যে তাদের সাথে আমাদের যে ঐক্য সেটি আসলে মানে আমাদের বিশ্বাসের জায়গা থেকে আলাদা হলেও নির্বাচনের কৌশলগত কারণে এই ধরনের আলোচনা আপনি এসেছে। আপনার কথাটা শেষ করতে যান, তাহলে আপনার জিনিসটা ইজি হবে, জনগণের জি। বোঝার সুবিধা হবে। সেটা হলো এই, সেটা কন্ট্রাডিক্টরি তারপরে হয় কিনা? না কন্ট্রাডিক্টরি আমি বললাম, ওই যে হিংস্র জন্তু যখন প্রবেশ করে তখন আর এটা থাকে না। হুম এক বাড়িতে একবার ডাকাতি পড়েছে, আবার যদি আবার ডাকাতি আসে, আবার আসা এক হয়ে যায় কিন্তু। হুম ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগের অত্যাচারের কারণে তখন আমরা মনে করলাম যে একটা অ্যাবসলিউট আমাদের মানে হতে হবে, মানে আমাদের নিশ্চিন্ত থাকতে হবে, কোনোভাবে যেন আওয়ামী লীগ আসতে না আসতে পারে। হুম যে কারণে সম্ভাবনা আমাদের থাকা সত্ত্বেও আমরা কিন্তু জামাতকে নিয়েছিলাম। তারপরে যখন তাদের মানুষকে যখন গ্রেপ্তার করলো, নতুন নিজামী এবং মুজাহিদ যখন গ্রেপ্তার হলো, হুম তখন আমরা বলি এখন কি হলো, বিএনপির দুর্নীতিবাজ এবং তারেক রহমানকে গ্রেপ্তার করলো, আপনাদের গ্রেপ্তার করলো কেন? এবং এই জামাত মিথ্যা কথা বলে যে আমরা, আমাদের এমপিরা দুর্নীতি করে নাই, আমাদের মন্ত্রীদের দুর্নীতি করেনি, কিন্তু ঘটনা কি বলে, জামাতের সবগুলি এমপি দুর্নীতিতে অভিযুক্ত, সবগুলি, মুথর নিজামী থেকে শুরু করে আরো যেগুলি আছে সবাই দুর্নীতিতে অভিযুক্ত, কিন্তু বিএনপির কিন্তু সব এমপি দুর্নীতিতে অভিযুক্ত না। জামাত 100%, সাইদির সাহেব অন্য মামলা ছাড়া আর সবাই দুর্নীতিতে কিন্তু অভিযুক্ত। তারপরে তারা ধরেন বিএনপিকে ছেড়ে তারা মামলার জায়গা থেকে বলছেন আপনি, মামলার জায়গা থেকে। হ্যাঁ, তারা ভালো মানুষ বলতে তার দাবি করা। এখন তাহলে তারা এই দাবিটা কিভাবে করে? বিএনপির ক্ষেত্রে কিন্তু এইবারের নির্বাচনের আগেও এই দাবিগুলো উঠেছে যে চাঁদাবাজির ক্ষেত্রে বিএনপিকে অভিযুক্ত করছে এবং যারা করছেন তারা জামাতের নেতা। এটা তো আপনি নিজেও দেখেছেন। এটা তো আমি দেখেছি এবং আমি এটা বলছি। তারপর দেখেন, এরপরে কিন্তু 2008 সালে যখন জরুরি সরকার বা ওয়ান সরকার সমর্থিত সরকার নির্বাচন হবে, তখন বিএনপি কিন্তু যেতে চায়নি, ম্যাডাম খালেদা যেতে চান নাই। জামাত তখন গিয়ে বললো যে আমরা নির্বাচনে যাব, আপনারা তো আলাপ করতে এসেছি, আলোচনা করেন, তাহলে বলবো, নাহলে আমরা চলে যাবো। ম্যাডাম চা খেতে বললেন না, আপনি যদি নির্বাচন চান তাহলে পরে বলবো, নাহলে আমরা বুঝতে পারবো, আমাদের সময় নেই। তখন ম্যাডাম খালেদা জিয়া দেখলেন যে এই মুহূর্তে যদি এরা চলে যায়, তা জামাতের সাথে তখন মান্নান ভাই আলাদা দল হয়ে গেছে, বিচৌধুরী আলাদা চলে গেছে, জাতীয় পার্টিকে দিয়ে ওয়ান সরকার বিএনপিকে ঠকানোর জন্য একটা ধানের শীষ দিয়ে একটা জোট করে দিবে। তো এই জায়গাটা বিএনপি একটা বেকায়দা করতে পারে, কতখানি চক্রান্ত করে তারা শেষ হয়ে গেল, গিয়ে নিয়ে গেল। ম্যাডাম তখন বললেন যে আপনি নির্বাচনে যাবেন, আমাকে 30টা সিট দেবে, আপনাকে 3টা দেবে। দেখেন ম্যাডাম কতখানি ভবিষ্যৎ উনি জানতেন, যে বিএনপিকে দিল 29টা, 30টা দিল না, জামাতকে 2টা দিল। এরপরে ধরেন আন্দোলনের থেকে তারা মাঝখানে সরে গেল, ঐক্য থেকে সরে গেল, বিভিন্ন কারণে তাদের নেতাদের বিরুদ্ধে যখন রায় হয়ে গেল তখন তারা আন্দোলন করলো। এবং এই যে 15.5 বছর তাদের 2013 সালে তাদের নেতাদের যুদ্ধাপরাধ দায়ে রায়ের প্রতিবাদ করা ছাড়া এই 15.5 বছরে কিন্তু তাদের একটা লোক আন্দোলনের মাঠে কিন্তু শহীদ হয়নি, তাদের গ্রেপ্তার তেমন হয়নি। গ্রেপ্তার হয়ে তারা মিটিং করতেছে, আলোচনা সভা করতেছে, গোপন মিটিং করতেছে, তাদের গ্রেপ্তার হয়েছে।
তাছাড়া কিন্তু তারা গ্রেপ্তার হয়। অর্থাৎ নানা টেকনিক্যাল কারণে টেকনিক্যাল আপনারা কারণে তাদের তারা, সঙ্গে- হ্যাঁ, এবং তারা সব সময় এরশাদ সময় তারা এরশাদ কাঁধে উঠে থাকার চেষ্টা করেছে। এটি নির্বাচনে গেল, বিএনপির সময় আওয়ামী লীগের সাথে একসাথে আওয়ামী লীগ আন্দোলন করলো। এবং আমি যে কথা বলি, আপনার উত্তরটা আমি দিতে চাই, সেটা হলো এই, জামাত বিএনপির সাথে জোট করেছিল বিভিন্ন সময়ে, আমি যে কথা বললাম, তাই বলে জামাতের যুদ্ধ অপরাধ করেছে, তার স্বীকার করেছে। তার জামাতে, আমি তো কয়েকদিন আগে বলে, এখন তারা বলে আমরা পরিষ্কার, আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম। এটা বড় কিছু দোষের বিষয় না। তার মানে কি, এক পাকিস্তান রাখতে চাওয়ার অর্থ হলো তার রাজাকার সৃষ্টি করেছে, আলবাদর সৃষ্টি করেছে, আলসাম সৃষ্টি করেছে, এবং তারা শান্তি কমিটি সৃষ্টি করে এই রাজাকার শান্তি কমিটির মাধ্যমে পাকিস্তান আর্মিদের কাছ থেকে আমাদের মা বন্ধুকে তুলে দিয়েছে। তাহলে যতই আমার সাথে দুঃখ করি না কেন, জন্তু ঢুকলে, একটা ডাকাত এসে প্রতিহত করলে, তারপরে সে ডাকাত, তাকে আমি বলবো না ডাকাত? বুঝতে পারছি। আমি এবারে তেমনি এরা যুদ্ধ অপরাধী, এরা স্বাধীনতা বিরোধী, এরা আমাদের 2 লক্ষ মামলা ইজ্জত ধর্ষণের সাথে দায়, এটা বলতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ যেহেতু, এই অপরাধে আওয়ামী লীগ নিষিদ্ধ, জামাত 100 বার নিষিদ্ধ হওয়া উচিত। এবং এই আওয়াজ মাঠে আসবে ভবিষ্যতে, জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। এবারে আমি আসবে মানে কবে, আমি এই প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই। আপনি 2001-এর প্রেক্ষাপট বর্ণনা করেছেন, 111-এর প্রেক্ষাপট বলেছেন। এবারের যে প্রেক্ষাপট, এবারে তো আওয়ামী লীগ, আপনি যে মানে বৈরী পরিবেশের কথা বলছিলেন, সেটা তো এখন নাই। এখন আওয়ামী লীগ মাঠেও নাই, এবারে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না তারা। এই অবস্থায় আপনারা তাহলে জামাতের ক্ষেত্রে আপনাদের বক্তব্য কি? এই অবস্থায় আমার একটা পরিষ্কার বক্তব্য, জামাতের সাথে আমার কোনো জোট হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে কোনো নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে জামাত আমাদের দাবি থাকবে তো। তারা যেমন দাবি করতেছে না, আজকে যেমন দাবি হলো যে আওয়ামী লীগ নির্বাচন করতে না পারে, জাতীয় পার্টি নির্বাচন করতে না পারে, আমরা তো দাবি তুলবো তাদের নিষিদ্ধ হওয়া উচিত এবং রাজনীতি করতে না পারা উচিত, নির্বাচনে তারা আসতে না পারে। হ্যাঁ, এখন আপনি বলবেন বাস্তব প্রেক্ষাপট হলো এই, জামাত যখন 72 সালে নিষিদ্ধ হয়েছিল তখন একটা প্রেক্ষাপট ছিল, আবার যখন এসে 2024 সালে এসে নিষিদ্ধ হলো তখন একটা প্রেক্ষাপট ছিল। 3 দিন পরে 25 সালে সরকার পরিবর্তন না হতো তাহলে তারা জিনিসটা, কিন্তু যেমন জামাতে যখন নিবন্ধন ছিল না, মানে নির্বাচন কমিশন যখন তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছিল, তখন তাদের প্রতীক ছিল তখন এই জামাত কিন্তু 25টি প্রতীক বিএনপির কাছ থেকে নিয়ে নির্বাচন করেছে। আজকে তার গোলাম পরোয়ার বিভিন্ন নানাভাবে তারা এই সুবিধাগুলো পেয়েছে। এই ধানের শীষ হলো এদের প্রকৃত মানুষের। আমরা একটু অন্য একটা প্রসঙ্গে আসতে চাই, সেটা হচ্ছে সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে যা বলেছে, যে সেটি হচ্ছে যে একেবারে শেষ মুহূর্তে নির্বাচনের এই সময়টাকে নিয়ে তিনি বলেছেন যা হওয়ার হয়ে গেছে, আপনারা দয়া করে, অর্থাৎ সরকারকে বলা হচ্ছে সমস্যাগুলো সমাধান করে যাতে সবাই করুন, যাতে সবাই একসাথে নির্বাচনের দিকে যেতে পারি। বিএনপির সাথে বসে সরকার সবশেষ তারিখ এর ব্যাপারে একটা ঘোষণা দেয়, সেটা হচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে, এবং অন্য দলগুলোর কিন্তু সেই জায়গায় অবজেকশন আছে অনেক, যে সবার সাথে আলোচনা করেনি, শুধু বিএনপি চেয়ারপারসনের সাথে আলোচনা করেছে। সেই জায়গায় আবার বিএনপি এখন কেন মানে অনিশ্চয়তা দেখছে কেন বিএনপি? না, এটা তো ধরেন আমাদের দাবি ছিল, সর্বশেষ দাবি ছিল ডিসেম্বরের ভিতরে, তবে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে লন্ডন বৈঠক হলো, তখন তার আগে সরকারের পক্ষ থেকে ছিল এপ্রিলে, যখন আমরা বললাম পরীক্ষা, তারপর রোজা, প্রাকৃতিক পরিবেশ, বৃষ্টি, ঝড়, তখন এই বাস্তবতা বুঝে ফেব্রুয়ারিতে সময় দেওয়া হলো। সবাই মেনে নিয়েছিল। এখন তো সবাই ফেব্রুয়ারি পর্যন্ত জানে, কিন্তু বিএনপি অনিশ্চয়তার কথা কেন বলছে? বিএনপি অনিশ্চয়তার কথা বলছে, বিএনপি ফেব্রুয়ারি নির্বাচনের প্রস্তুত। অনিশ্চয়তা বলছে এই কারণে, এই স্বাধীনতা বিরোধী জামাত এবং চরমোনা, এরা তো স্বাধীনতা বিরোধী, এটা আপনি 1000 বার বুঝবে। এই স্বাধীনতা বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনটা না করার তালে তারা যাচ্ছে, কারণ এখন তারা প্রচন্ড ক্ষমতা ভোগ করতেছে, খুবই ক্ষমতা ভোগ করছে। তারা এত ক্ষমতা ভোগ করার মালিক কিন্তু তারা না, সেই ক্ষমতা তারা ভোগ করতেছে, এবং এরা এমন জায়গায় চলে গেছে, ওদের একজন জামাতের একজন বড় নেতা এই পর্যন্ত বলেই ফেলেছে আওয়ামী লীগের বাড়িতে তারা যাচ্ছে, কিন্তু গিয়ে বলতে কোনো চিন্তা নাই, আর মাঠে এসে বলতেছে আওয়ামী লীগ রাজনীতি করতে হবে, এই যে মুনাফিকি যে কায়দা। এবং তারা এক জায়গায় বলে ফেলেছে যে আওয়ামী লীগের যে সমস্ত নেতা এমপি মন্ত্রীরা দেশে নেই, তাদের স্ত্রীরা আছে, ওদের প্রতি জামাতের সঙ্গে হক আছে, ওই যে গণিমতের মালের মতো, এরকম কথা শুনতেছি, বিভিন্ন ইউটিউবে আসতেছে, কথাবার্তা বলতেছে, এবং তারা অপব্যাখ্যা দিচ্ছে ধর্মের। এবং যারা এভাবে বলে একমাত্র দাঁড়িপাল্লা ইসলামী ঐক্যদের ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, ধানের ভোট দিলে তারা কোনো জান্নাতি হবে না, এবং তারা এখানে বেচা কেনার বাজারও তারা তৈরি করে ফেলেছে, এবং বাড়িতে গিয়ে মহিলাদেরকে বিভিন্ন বিভ্রান্ত করতেছে,
যে সারা জীবন কষ্ট করেছেন, স্বামীর সংসারে সুখ পান নাই, আসলে দাঁড়িপাল্লা ভোট দিয়ে তুমি বেশ দিতে, পরকাল তোমার শান্তি হবে। এইভাবে মানুষকে বিভ্রান্তি তারা করতেছে। এখন তাদের একটা জায়গায় তারা ই করতেছে, এই বিভ্রান্তিগুলো করে, এবং তাদের প্রচুর টাকা। এই বিভ্রান্তি বলতে তো আসলে ধর্মকে ব্যবহারের কথা বলছেন, ধর্মকে ব্যবহার করার কথা প্রসঙ্গ, ধর্মকে ব্যবহারের প্রসঙ্গ, রাজনৈতিকভাবে ব্যবহারের প্রসঙ্গ, কিন্তু বিএনপির আরো কয়েকজন নেতা এর মধ্যে গত কয়েকদিনে আমরা শুনেছি বক্তব্য। কিন্তু আপনি যে কথাটি বললেন যে আপনার এই যে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া প্রসঙ্গ এবং অন্যান্য, যা এটার ব্যাপারে কি আপনার দাবিটা নির্বাচন কমিশন কিংবা সরকারের মানে ঐক্যমত্য কমিশন, এটা জনগণের, আমাদের মুখ থেকে শুধু আসবে না, আমরা তো দাবি করবই। সাধারণ মানুষ খুব অচিরেই কিন্তু এদের বিরুদ্ধে, এদেশে যারা প্রকৃত ইসলাম ধর্ম বিশ্বাস করে, ইসলাম ধর্ম মানে, প্রত্যেকে বলে জামাত কোনো ইসলামী দলই না, অথচ তারা ইসলামের দোহাই দেয়। এবং তারা যে ইসলামী দল না, তারা মুনাফিক, তার প্রমাণ আমি দিই। জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আল মওদুদ, আবুল আল মওদুদের 9টি সন্তান, একটা সন্তানও কোনো আপনার মাদ্রাসা পড়ে নাই, সব পাশ্চাত্য শিক্ষিত। বাংলাদেশে আসে নিজামের কোনো সন্তানরা এই মাদ্রাসা পড়ে নাই, সব পাশ্চাত্য শিক্ষিত। গোলাম আজম তার সন্তানরা, আপনার মুজাহিদ তার সন্তানরা, তারা ইসলামের কথা বলে তাদের, এবং নিজের পরিবারের ক্ষেত্রে সেটা দেখেন না আপনার বক্তব্য, এবং তারা দেখেন ইসলাম, তাদের আজকে আপনি টপ লাইন দেখেন না কেন? আজকে ওনাদের আমির, ওদের ইসলামিক দল হতো, ওদের আমির কে? ওদের আমির কে? শফিকুর রহমান। শফিকুর রহমান। শফিকুর রহমান কি আলেম? সে ডাক্তার, দাসত করতো, দাসদের কর্মী দেন না, রক্ত দাসদের রক্তের মতো ফুটে ওঠে মাঝে মধ্যে। তারপর সেকেন্ড কে? গোলাম পরোয়ার, সে কি আপনার ইসলামী আলেম না? সেও সাধারণ। ডাক্তার তাহের, আবু তাহের, সে কি আলেম? সে কি লেখা হয়েছে? তা ভণ্ডামি কতখানি, তাদের কোনো সন্তানেরা মাদ্রাসা পড়ে না, তাদের নেতৃত্বের তাদের নেতারও প্রথম টপ লাইনে যারা আছে তারা, এই ডাক্তার মাসুদ কথা বলে, আল্লাহর সাথে কথা বলে, বললে মাঝে মধ্যে কথা বলে, আল্লাহর সাথে কথা বলে, সে কিন্তু ইসলামিক লাইনের কিন্তু সে লেখাপড়া জানে না, ওই যে কিছু হয়তো শিখছে এটা আর কি। এই যে তাদের ভণ্ডাম এই জায়গাটা চলে গেছে, নিজেরা অর্থাৎ তাদের বক্তব্যের সাথে কথা মানে তাদের কার্যক্রমের মূল্যে এটি আপনার বক্তব্য। আমি আপনাকে এই জায়গাটা একটু ধরতে চাই। আপনি নিজেই বললেন যে তারা এই সময় যে ক্ষমতা ভোগ করছে, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, এখন কোন তো দলীয় সরকার বা তাদের কোনো প্রতিনিধি নাই, তাহলে সকল দলগুলো মিলেই তো এই সরকার তৈরি করা হলো। তাহলে কেন আপনি এই দাবি করছেন যে জামাত ইসলাম সবচেয়ে মানে সুবিধাজনক অবস্থা? উত্তর দেই, ঢাকা ভাইস চ্যান্সেলর কে বলেন? কে? সে শিবির করতো। চিরাঙ্গুশের ভাইস চ্যান্সেলর কে? রাষ্ট্রপতির ভাইস চ্যান্সেলর কে বলেন? এইরকম বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন শিক্ষা বলেন, ডিপার্টমেন্টে বলেন, স্বাস্থ্য ডিপার্টমেন্ট, ম্যাক্সিমাম জায়গায় তারা। এটা কিভাবে হচ্ছে? মানে এটা কি হয়েছে? এইভাবে তারা যে মুনাফিক, তারা কিন্তু এই আত্মপরিচয় আগে দেয়নি অনেকে। না, এরা কি তারা চাইতে পারেন? তাহলে কি এই সরকার তাদের সহযোগিতা করেছে? অবশ্যই করছে, এই সরকার তো সহযোগিতা অবশ্যই করছে। এবং এখানে দেখেন, এত যদি এখন ডিসি, এসপি, বিভিন্ন পর্যায়ে এই যে পুলিশ যারা বলেন, এরা যদি প্রকৃত জামাত যদি ওদের ক্লিয়ার থাকতো, আওয়ামী লীগ ওদের রাখতো, অনেক আগে তো বিদায় করে দিত অনেককে। এখন সব মিশেছে। যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের ছেলেগুলা যারা ভর্তি হয়েছে হাজার হাজার, তারা লেখাপড়া সমাপ্ত করতে পারে নাই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে বলছেন, প্রশাসন এবং নির্বাচন কমিশনের ক্ষেত্রেও কি একই ধরনের? না, নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমি এখন ওইটা বলতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যেটা দেখলাম যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ 15.5 বছর ছাত্র দল মিছিল করতে গেছে, মার খেয়ে চলে এসেছে। আমাদের সুলতান সাহেব টুকু থেকে শুরু করে বহু নেতা করে মার খেয়ে চলে আসে। ছাত্র দলের বিশ্ববিদ্যালয় কমিটি হয়েছে, মিষ্টি দিতে গেছে, ফুল দিতে গেছে, ভাইস চ্যান্সেলরের কাছে গেছে, সেখানে পিটিয়ে আমাদের সাথে হাত পা ভেঙে দেওয়া হয়েছে। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। এবারে আমি শেষ করি। আর শিবির, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির নামে 15.5 বছর একটা মিছিলও করে নাই, স্লোগানও দেয় নাই, চেষ্টাও করে নাই, দল করে তাও বলে নাই। তারা সব ঢুকেছিল ছাত্রলীগের মধ্যে। এবং এই ডাকসুর ভিভিজে তারা ছাত্রলীগের মিছিল করেছে। একটা ছবি দেখাতে পারবেন? এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে বিনা ভোটে, রাতের বেলা ভোট, দিনে ভোট, দ্রব্য উদ্যোগতি তারা মিছিল করেছে, তার প্রতিবাদে করেনি। তাদের মিছিলের ছবি আছে ছাত্রলীগের সাথে। এই সব মিশেছিল। যেই 5 তারিখ আসলো, চিন্তা করুন কতখানি মুনাফিকি। বললে হলো আমি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট, ভিভি বললো, সেটা বললো যে ছাত্র কতখানি মুনাফিক হলে একটা দল করে, আদর্শ লালন করে, ধারণ করে রাজনীতি করতো। ওই ছাত্রলীগের মিছিলে যখন এরা গিয়েছে, ওই মিছিলে স্লোগান হচ্ছে
একটা দুটা শিবির ধরে ধরে জবাই কর, জামাত শিবির, রাজাকার, পাকিস্তানেরা ফিরে, মানে তারাই বলছে এই এবং হেলমেট মাথায় দিয়ে, এই যে হেলমেট বাহিনী তার নিজের স্বীকার করছে, তো এই হেলমেট বাহিনীর সেক্রেটারি নিজে বলেছে যে আমরা ছাত্রলীগ ঢুকে ছাত্রলীগের এই অপকর্মগুলি দায় তাদের চাপিয়ে দিয়েছি। এবং ভিবি বলেছে কি ওরা আমাদেরকে, আমরা ওদের সাথে ছিলাম, এখন ওরা আমার সাথে আছে। এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজকে, এখন আমি আপনাকে আসলে প্রশ্ন করতে চাইছিলাম এখন দুইটা করি। সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য জায়গাতে তাহলে এই যে কৌশল, আপনি যে অপকৌশলে বলেন বা যেভাবে বলেন, সেই কৌশলের কাছে যেমন ছাত্রলীগ পরাজিত হয়েছে সেরকম ভাবে ছাত্র দল আসলে পরাজিত হয়েছে কিনা, এটি হচ্ছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকের জন্য। আর যে আপনি ব্যাখ্যা দিচ্ছেন যে তারা এরকম বাড়ি বাড়ি গিয়ে মানুষকে এরকম ধর্মকে অপব্যবহার করছে, সেটার ক্ষেত্রে আসলে বিএনপির পরাজিত হবার বা সেই ওইভাবে তারা জয়ী হওয়ার সুযোগ তৈরি হয়ে গেছে। সেটা আমি বলি, যেমন ধরেন এখানে তো জামাত একে প্রকাশ্য থেকে নির্বাচনটা করবে, জোট করি করুক আর যে করি করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছাত্র শিবিরের প্যানেল বলে তারা নির্বাচন করেছে? জাকসুতে করেছে? চাকসুতে করেছে? রাকসুতে করেছে? না। তবে মানুষ পরিচিত কিন্তু সেভাবেই ছিল, পরিচিত হোক। আচ্ছা, কিন্তু শিবির, আমি জামাতের প্রোডাক্ট বা জামাত সমর্থিত বা জামাতের অঙ্গ সহযোগী যাই বল না কেন, তাই বলে নির্বাচন এখানে মুনাফি করেছে, এখানেও ধোকা দিয়েছে, সাধারণ ছাত্রদের ব্যানার ব্যবহার করেছে, ওই আমার পাহাড়ি ওদেরকে ব্যানারে নিয়ে। কিন্তু ইয়েতে সাধারণ যে নির্বাচনটা হবে, সাধারণ নির্বাচনে এখন হিন্দুদের নিয়ে এসে মিছিল করাচ্ছে, তারা মন্দিরে যাচ্ছে, গিয়ে গীতা পাঠ করতেছে, তারা গিয়ে বলছে রোজার পূজা মেদুয়ার ইপিট ওপিট, এবং তারা আর একটু বাড়িয়ে বলছে আমার পূর্বশ 200 বছর আগে হিন্দু ছিল, এখন আমার মুসলমান হয়েছে, আমার হিন্দু মুসলমান ভাই ভাই। যেখানে দেলোয়ার হোসেন সায়েদি বলতেছে যে কোনোভাবেই পূজা মণ্ডপে যাওয়া যাবে না, সেখানে দেলোয়ার হোসেন সায়েদির ছেলে পূজা মণ্ডপে যাচ্ছে, সেখানে জামাত আল্লাহর পূজা মণ্ডপে যাচ্ছে, যাই নাচ করতেছে, মেয়েদের নাচ। এটাকে শুধুই ভোটের জন্য বলছে? শুধু ভোটের জন্য। ওরা ভোটের জন্য ইবলিস শয়তান তো সবচেয়ে বড় শয়তান। কিন্তু এখন যদি ভোটের আগে এরকম কথা বলে, তাহলে ভোটের পরে আবার এই চেহারা চেঞ্জ করতে তাদের অসুবিধা হবে না সাধারণ মানুষের সামনে? না 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 না, তাদের তো সবসময় তারা এটাই বলে। এই যে আমির হামজা কি বললো, আমি কেন, আমার 14 পুরুষ আওয়ামী লীগ করে, বাপদাদা আওয়ামী লীগ করে, শেখ হাসিনা দাঁড়িয়ে আল্লাহকে সম্মান করে, শেখ হাসিনার বিরুদ্ধে যদি কেউ করে সে যে দলই কুক না কেন সে জাহান্নামী বলছে না। এখন কি বলতেছে, শেখ হাসিনা এখন পৃথিবীর সবচেয়ে নমরুদের চেয়েও ফেরাউনের চেয়ে বড় ফেরাউন। এই কথা এই ভিডিও, এই যে চরমনায় কি বললো জামাতকে, কি বললো, আর জামাত কি বললো, ওরা খায় কি, ওরা খায় কি, চরমনায় খায় কি, বাচ্চারা সেখানে টাকা নিয়ে যায়, যে বাচ্চা টাকা দেয় তার মাথায় হাত দেয়, যার টাকা দেয় তার মাথায় হাত দেয় না। এই জন্য ওরা ভণ্ড প্রতারক। এখন আবার মিলে গেছে। জামাত জাতীয় পার্টির সময় নির্বাচন গেছে 86-এ, আওয়ামী লীগ গেছে, তারপরে আওয়ামী লীগের সাথে একসাথে আন্দোলন করেছে, আবার বিএনপির সাথে আন্দোলন করেছে। এদের চরিত্র বলে যে জিনিস এদের নাই, তো এদের কথা কাজের কোনো মিল নেই। আজকে বাংলাদেশের মানুষ, ওদের ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমার লজ্জাও লাগে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সৃষ্টি না হলে এই বাংলাদেশের ভাষা আন্দোলন সফল হতো না। 62, 66, 69, 70, 71, 90 আমরা আন্দোলন করেছি, 2024 সাল সে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছিলাম, ছাত্রদল প্যানেল দেওয়ার পরে ছাত্র রাজনীতি। এই যে অবস্থা, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানিদের সমর্থক যারা 71-এর যারা এখনো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় গন্ডগোলের বছর বলে, যারা এখনো সবার স্মৃতির সাথে যায় না, যারা আপনার 21শে ফেব্রুয়ারিতে যায় না, তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভোট দিতে দিচ্ছে, দুর্ভাগ্য কি আছে? এবারে আমরা আলোচনার অনেকটা কিছু ইস্যু আছে, আমি এই প্রশ্নগুলো আসতে চাই। সেটা হচ্ছে এনসিপির প্রসঙ্গে। এনসিপির সঙ্গে গঠন করার পরে ফেব্রুয়ারির পরে আমরা দেখেছি বিএনপির সাথে যথেষ্ট ভালো সম্পর্ক, কিন্তু এখন বিএনপি যে পথে কথা বলছে এনসিপি তার বিপরীতে এসে কথা বলছে, এবং তারা, আপনি জানেন যে এর মধ্যে শাপলা কুড়ির ব্যাপারে তারা সম্মতি দিয়েছে, এবং যদিও তাদের মধ্যে অসন্তুষ্টি আছে। আমার প্রশ্ন হচ্ছে বিএনপির কাছে যেটি বলা হচ্ছে যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না, এবং সংস্কার হলে তবেই ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা ভাবা হবে। এনসিপির পক্ষ থেকে আজকে এরকম একটা বক্তব্য দেওয়া হচ্ছে। এটা কি কারণ যে সংস্কারের বিষয়ে সিগনেচার তারা এই জন্য করেনি, এটাকে ইস্যু করে আবার নির্বাচন পেছানোর বিষয়ে তারাও কথা বলবে কিনা? না, এটা তারা, আমি এনসিপির ব্যাপারে বেশি কিছু বলতে চাই না। ওরা যখন ওদের রেজিস্ট্রেশন মানে দেয়নি যখন, তখন আমি তাদের পক্ষে রেজিস্ট্রেশন দেওয়া হোক, অত নিয়মকানুন বানার দরকার নেই। ওরা আন্দোলন যেহেতু ছিল, আমি নিজে কিন্তু বলেছি অন্যদের মতো অত শর্ত দেওয়ার দরকার নাই। এবার অনেকগুলি দল আছে যাদের অস্তিত্ব নেই, তারা যদি রেজিস্ট্রেশন পেতে ওরা পাবে না কেন?
আবার ওরা যখন শাপলা চেয়েছিল, হুম আমি কিন্তু পরিষ্কার করে বলেছি, ঠিক আছে চাচ্ছে দেন না কেন, শাপলা দেওয়া মানে তো এমপি 5টা 10টা অ্যাডভান্স দিয়ে দেওয়া না, তো হুম নির্বাচন করেই তো আসতে হবে, হুম। তাহলে ওরা শাপলা চাচ্ছে দেন। আমি কিন্তু এই ব্যাপারে উদার, মানে আপনি উদার ছিলেন সেই আমি জায়গাটা, উদার। কিন্তু এখন এখনো তারা যেটা বলছি, ওরা যেটা হুম, বলছে হুম, এইটা বলাটা সংস্কার কত বছর হবে বলতে হবে আমাদেরকে, তাহলে হুম, এত বছর লাগবে আমাদের এই সংস্কারটা করতে। হুম। তারপরে এটা মেনে নিলাম আমরা, তারপরে বলবো যে ঠিক আছে তাহলে পরে আপনার বিচার শেষ হুম। সমাপ্ত, বিচার করতে কত বছর লাগবে? আর আসলে এটা কেউ বলতে পারে কিনা, বিচার বিভাগ নিজে ছাড়া এটা আসলে অন্য এটা কেউ বলতে বলতে পারে পারে কিনা, বলতে পারে যে কিনা? এই যে তারা একটা হুম, দাবি জানাচ্ছে, যেমন হুম, জামাত, এই যে 84টা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, হুম, এই 6 মাস 8 মাস ধরে আলোচনা হলো, তখন কিন্তু পেয়ার সিস্টেম কথা ছিল না। এখন জামাত বলছে পেয়ার ছাড়া নির্বাচন করবো না। কেন? কেন? তাহলে বিশ্ববিদ্যালয় তো রেজাল্ট পেয়ারে ভাগ করে দিক। হুম, ছাত্রদল 5,000 প্যানেল ভোট পেয়েছে, তাহলে অর্ধেক সেই ছাত্রদলকে দিক। তারা পেয়ারে কেন যেতে চাচ্ছে আপনি যেটা বললেন, হুম, তারা এখনো বুঝতেছে যতই তারা এই বেস্টের টিকিট বিক্রি করুক, এতে গ্রামে খুব একটা হাসাহাসি হচ্ছে, আরে তুমি তো বেস্টের টিকিট তো স্বামীর জন্য নিয়েছো, না আমার স্বামীর জন্য দেয়নি। আচ্ছা, এটা তো জামাত ইসলামের প্রসঙ্গ। আমি এনসিপির ক্ষেত্রে আরেকটি বিষয় আনতে চাই, সেটি হচ্ছে আপনারা একসাথে বসে 30টি দল বৈঠক হলো প্রায় 8-9 মাস ধরে। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে প্রথম দিকেই আলোচনায় দেখলাম আমরা বিএনপিকে, জামাত ইসলামীকে এবং এনসিপিকে। সেই এনসিপি এখন এসে বলছে যে গণভোটের পাশাপাশি জুলাই সংক্রান্ত আদেশ প্রধান উপদেষ্টাকে জারি করতে হবে। এই বিষয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যদি জারি করেন তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না বা প্রশ্নবিদ্ধ হবে, এ ধরনের তাদের বক্তব্য। যেটির সাথে শাহাবুদ্দিন যদি এখন জারি করে, হ্যাঁ, প্রশ্নবিদ্ধ হয়, তার কে জারি করবে? কেউ করবে না। তারা প্রধান উপদেষ্টার কথা তো বলেছে, প্রধান প্রধান উপদেষ্টা উপদেষ্টা জারি নিয়োগ করবে। কার দ্বারা? হ্যাঁ, প্রধান উপদেষ্টা শপথ নিচ্ছে কার এই কাছে? ক্ষেত্রে অবস্থানটা কি শপথ আপনাদের? নিচ্ছে রাষ্ট্রপতির কাছে। হুম, রাষ্ট্রপতি বাপ যদি অবৈধ হয়, তার সন্তান কি বৈধ হবে? তাহলে তো এই সরকার নিয়েই প্রশ্ন উঠে যায়। তাই সরকার নিয়ে প্রশ্ন উঠবে না। হুম, এইগুলি ওদের চিন্তাধারা থেকে ওরা বলে, এবং আমি এটুকু আজকে আপনাকে বলে যাই। হুম, আমি প্রেস ক্লাবে যখন বক্তব্য দিয়েছিলাম, তখন নির্বাচন ডেট মাস বলা ছিল না। হুম, আমি পরিষ্কার করে বলেছিলাম যে ফেব্রুয়ারির মধ্যে যদি এই সরকার নির্বাচন করতে পারে তাহলে সরকার থাকবে, ফেব্রুয়ারির পরে এই সরকার থাকার কোনো সুযোগ নেই। তার সেনাবাহিনী আর এই পাহারা দেবে না, লাশ পাহারা দেবে না। জীবিত যতক্ষণ জীবিত ততক্ষণ পাহারা দেয়, লাশকে পাহারা দেয় না কেউ, লাশকে তাদের দাফন সবশেষ করে। প্রশ্ন আপনার কাছে। সেটা আমি বলি, হুম, এই জন্য বলি যে এনসিপি যেটাই বলতেছে, জামাত যেটাই বলছে, আমি আপনাকে বলি যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে অবশ্যই সরকার থাকবে না। পরবর্তী সময় যারাই আসুক, কিভাবে আসবে আমি তা বলবো না, জানলেও বলবো না, না জানলেও বলবো না, অ্যাডভান্সও বলবো না। তো এইটুকু বলবো, প্রেডিকশন মানে চামড়া কিন্তু কারো থাকবে না, কারোর কিন্তু পিঠের চামড়া থাকবে মানে না ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে। হ্যাঁ, কারোর কিন্তু পিঠের চামড়া থাকবে না। আমাদের চামড়া মোটা আছে, 7 পরও চামড়া আছে, 1 পরল 1 পর উঠে গেলেও লাস্ট পর্যন্ত অরিজিনাল চামড়া থাকবে। এদের কিন্তু চামড়া 1 পরল, 1 পরল কারোর চামড়া থাকবে না। এনসিপির কথা বলছেন। হ্যাঁ, কারোর চামড়া থাকবে না। আমরা এত বছর আন্দোলন সংগ্রাম করেছি, আমরা মার খেয়েছি, আমাদের লক্ষ লক্ষ মানুষের মামলা, লক্ষ লক্ষ আমরা আহত হয়েছি। আমাদের আওয়ামী লীগই তো শেষ করতে পারে নাই। আওয়ামী লীগ আমাদের শেষ করতে পেরেছে? আমাদের সমাবেশ করে পানি ঢেলে দিয়েছে, চুলার আমার বাস বন্ধ করে দিয়েছে, প্লেন বন্ধ করে দিয়েছে, খাবার দোকান বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে, দোকান সব বন্ধ করে, তারপর আমরা লক্ষ লক্ষ মানুষ সমাবেশ করেছি আমরা। এবারে আসি শেষ প্রশ্ন, মানে এনসিপির আহ্বায়কের একটা বক্তব্য, সেখানে আপনি যেমন জামাত ইসলামকে অভিযোগ করে বলছেন যে তারা এখন নির্বাচন পেছাতে চাচ্ছে, তারা সুবিধাজনক অবস্থায় আছে। জামাত ইসলাম সম্পর্কে তারাও বলেছে জামাত নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে, এই মন্তব্য নাহিদ ইসলামের। কিন্তু তারা বিএনপিকেও সাথে বলেছে যে তারা সংস্কারকে ভেস্তে দিতে চাচ্ছে বিএনপি, আর নির্বাচনকে জামাত। না, আমরা সংস্কার করতে চাই, আমরা বিচার করতে চাই। আহত হয়েছে আমরা, মারা গেছে তো আমরা, গুম হয়েছে তো আমরা, খুন হয়েছে তো আমরা, নিখোঁজ হয়েছে তো আমরা, বাড়ি হারিয়েছে আমরা, জমি হারিয়েছে আমরা, পুকুরে মাছ নিয়ে গেছে আমাদের ভাইদেরকে গুম করেছে, ইলিয়াস আলী গুম হয়েছে, হুমায়ুন কবির গুম হয়েছে, সৌদি আলম গুম হয়েছে, তাদের তো কিছু হয়নি। আন্দোলনের সময় জুলাই আন্দোলনে যারা মারা গেছে তখন তো এনসিপি দল ছিল না, তখন সবাই সাধারণ ছাত্ররা মারা গেছে, নেতা কিন্তু মারা যায়নি। মারা গেছে মারা যায়নি, সাধারণ মানুষ মারা গেছে, রিক্সাওয়ালা মারা গেছে, আমাদের বাসের ড্রাইভার মারা গেছে, হেল্পার মারা গেছে, এরা ঘরে বসে বাচ্চা শহীদ হয়েছে। অতএব এখানে এই আন্দোলন সবার, তাহলে মানে আপনাদের প্রতি যে অভিযোগ, সবার মানে রক্তের দ্বারাই কিন্তু বিগত মানে সংস্কার কোন পর্যায়ে যে আসলে আমরা সংস্কার করবই। আমরা এর আগে যখন আওয়ামী লীগ অনন্তকাল রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে, তখন তো আমরা 31 দফার মধ্যে পরিষ্কার বলেছি ফ্যাসিস্ট হওয়ার আর কোনো সুযোগ নেই। প্রতি 5 বছর পর পর সংসদ ভেঙে যাবে, সরকার পদত্যাগ করবে, মন্ত্রিসভা থাকবে না,
তখন তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক নির্বাচন হবে, যারা কাজ করবে তাদের ভোট দিবে না। পরপর 2বার বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। প্রধানমন্ত্রীর সাথে আপনার রাষ্ট্রপতির ক্ষমতার ভাষ্য মানন করা হবে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হবে, যেন কেউ ম্যাডাম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিল, তারেক রহমান, ডক্টর জুবাইর রহমানকে, আমাকে যেমন সাজা দিল। আমি তো প্রথম শিকার। বিগত ফ্যাসিস্ট সরকারের প্রথম আমাকে সাজা দিয়েছে। আমার টক শো থেকে গ্রেপ্তার করে নিয়েছিল, সেই কয়েকটা মামলা দিয়ে আমাকে সাজা দিল প্রথম। দেখেন টেলিভিশন স্কলে দেখবেন আপনি যে হাবিব শাহজাহান লিঙ্কন 15 জনের 4 বছরের কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা ওনা দেয়। আমরা কষ্ট করলাম, তা আমরা বিচার করব না? সবশেষ প্রশ্ন হচ্ছে, তাহলে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো অনিশ্চয়তা দেখেন কিনা? আমি 2টা জিনিস দেখি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, নাহলে সরকার থাকবে না। কারণ এই দেশটাকে বাঁচাতে হলে যেইভাবে বললেন কেন, ক্ষমতা এখন এনসিপি ধরনের দাবি করতেছে, আবার জামাত দাবি করতেছে। জামাত কেন দাবি করতেছে? জামাত দেশের মানুষকে ভালোবেসে। জামাত শুধুমাত্র কিছু বেশি আসন পাবে। আপনি যেটা বললেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা আছে, বাসে তাই যদি হতো, তাহলে জামাত তো পেয়ার যেত না, স্বাভাবিকভাবে নির্বাচন করতে চাইতো। তারা জানে স্বাভাবিকভাবে নির্বাচন করলে তাদের আসন সংখ্যা থাকবে খুবই কম, আর পেয়ার সিস্টেমে গেলে সব জায়গায় তাদের ভোট আছে, সেই ভোট করে আনুপাতিক হারে তারা অংশ দেশের মানুষের জন্য জামাত জীবনে কোনো কাজ করে না, দেশের স্বাধীনতার পক্ষে কাজ করে না, আন্দোলন সময় কাজ করে না, দেশের মানুষের দুর্ভোগের লাঘব হোক সেই কারণে তারা রক্ত দেয় নাই। তার নিজের স্বার্থে অতীতও করেছে, এখনো করতেছে, ভবিষ্যতে করবে। তাই এদেশের জনগণের আহ্বান জানাবে, আর যাই হোক যাকে ভোট দেন, যেখানে ভালো সেখানে দেন, কিন্তু স্বাধীনতার বিপক্ষ শক্তিকে আল্লাহর ওয়াস্তে আপনার না বলে দেন। এবং এই নির্বাচনের আগে গণভোট না করেন, গণভোট আপনি দিবেন। আমি শেষ কথা বলি, গণভোটটা আমার নিজেরও আপত্তি আছে, আমার দলের তো কত ডিসেন্টি আছে, কত বড় বিশ্বাসঘাতকতা করলো। এই যে কমিশনের যে চেয়ারম্যান তো বাংলাদেশের নাগরিকই না, ওই আমেরিকান নাগরিক, আমেরিকার বিশ্বাস পড়ায়। যেদিন নিয়োগ দেওয়া হবে সেদিন আমি একটা অপকর্ম করবো। চিন্তা করেন, বিএনপি যেগুলো সেখানে তো নতুন ডিসেন্টি আসছিল, সেগুলো উঠিয়ে দিয়ে আপনারা পুরো সময়টা বৈঠক করেছেন। আমরা করেছি। আমরা কেন করেছি? ম্যাডাম খালেদা জানতেন যে ম্যাডাম খালেদা প্রস্তাব দিয়েছিলেন, যা হওয়ার হয়ে গেছে, আপনি আমাদেরকে কোন বিদ্যুৎ ব্যবস্থা নেবেন না, আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আনবো। ম্যাডাম বলছেন তোমাদের সাথে আপোষ করবো না। আওয়ামী লীগ আপোষ করলো, আওয়ামী লীগ ক্ষমতা নিয়ে ম্যাডাম জানতেন আওয়ামী লীগকে ক্ষমতা আনবে। তারপরে ম্যাডাম জরিয়ান উঠিয়ে দিয়ে নির্বাচন করে দেশটা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য জেনে শুনে হারিয়ে দিবে, জেনে শুনে ম্যাডাম গণতান্ত্রিক পথে দেশটাকে ফিরিয়ে আনার জন্য 2008 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এখন আমরা বলতে চাই, আমরা গণতান্ত্রিক ধারে দেশটাকে ফিরিয়ে আনতে চাই। এই কারণে আমার দেশ তো বাঁচবে না। আমার জিডিপি 3%-এর নিচে নেমে এসেছে, আমার কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না। নির্বাচন যতদিন না হবে দেশটা ধ্বংস হচ্ছে, এমনিতে ধ্বংস হয়ে গেছে। দেশটাকে তো আমার বাঁচতে, দেশটাকে ভালো, এই দেশে আমার দরদ আছে, জামাতের দরদ নাই। জামাতের দেশ চাই না, আমরা চেয়েছি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পৃথিবীর ইতিহাসে নজির নেই, একজন সেনাবাহিনী মেজর র্যাঙ্কের অফিসার হয়ে নিজ জীবনকে বিপন্ন করে স্ত্রী সন্তানদের কথা না ভেবে যে কোনো ভাবে নির্বাচন আপনারা ফেব্রুয়ারিতে চান। আমরা নির্বাচন চাই, আমাদের ক্ষমতা যাওয়ার জন্য না। আমাদের চেয়ারম্যান তার বলেছেন, আমরা দেশটাকে সামনে দিকে এগিয়ে নিতে চাই, দেশের অর্থনীতি বাঁচাতে চাই, দেশকে বাঁচাতে চাই, দেশকে আমরা ধ্বংস দিতে চাই না। এই জন্য নির্বাচনের জন্য অনেক ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব। তার সঙ্গে আমরা বিএনপির সঙ্গে অন্য দলগুলোর এই বর্তমান যে সম্পর্ক সেটি কেন, সেই আলোচনা থেকে সরকারের সঙ্গে কেন, সেই আলোচনা পর্যন্ত পৌঁছেছে। এরকম রাজনৈতিক আরো আপডেট এবং বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের এই আয়োজন প্রথম আলোর বার্তা কক্ষ। দেখুন prothomalo.com, ইউটিউব এবং ফেসবুকে। আমাদের সঙ্গে আজ যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।